আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সংকট নিয়ে ভারতের 4 দিনের শীর্ষ বৈঠক, গুরুত্ব পাচ্ছে চীনের কৌশলও। এদিকে কেজিতে পেঁয়াজের দাম কমলো 15 টাকা। জানাবো সংসদ ভবনে ভাঙচুর, লুটপাট, খোয়া গেছে 90 লাখ টাকা। জানিয়ে দেব ঢাকায় নেইমার লুদের ব্যস্ত সময় পার, কি কি আলোচনা হলো। এবং সর্বশেষ জানাবো শেখ হাসিনার রাজনীতি ছিল প্রতিশোধের, বলছেন মামুনুল হক। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বাংলাদেশের সংকট নিয়ে ভারতের 4 দিনের শীর্ষ বৈঠক, গুরুত্ব পাচ্ছে চীনের কৌশলও। দক্ষিণ এশিয়া সহ আশেপাশের অঞ্চলে ক্রমবর্ধমান অস্থিতিশীলতার মধ্যে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করতে মঙ্গলবার 17 সেপ্টেম্বর থেকে বৈঠক করবেন ভারতীয় নৌবাহিনীর শীর্ষ কমান্ডাররা। বাংলাদেশের শাসন ব্যবস্থার পরিবর্তন এবং উগ্রবাদী চরমপন্থী গোষ্ঠীর ক্রমবর্ধমান প্রভাব দেশটির যে নিরাপত্তা উদ্বেগ হয়ে উঠেছে তাও বৈঠকে গুরুত্ব পাবে। আরেকটি অন্যতম উদ্বেগের বিষয় হচ্ছে চীনের ক্রমবর্ধমান তৎপরতা এবং পাকিস্তানকে সামরিক সহায়তা প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাতে এই খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এএনআই। এদিকে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে 17 সেপ্টেম্বর থেকে নয়াদিল্লির নতুন নৌ সদর দপ্তরে 4 দিন ব্যাপী বৈঠক অনুষ্ঠিত হবে। চলতি বছরের এপ্রিলে অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে প্রথম সম্মেলন। লখনৌতে জয়েন্ট কমান্ডারের সম্মেলনে অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য প্রতিরক্ষা বাহিনীকে প্রস্তুত থাকতে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহের সাম্প্রতিক আহ্বানের পর এই ঘোষণা আসলো। নতুন থিয়েটার কমান্ড তৈরির বিষয়টিও সবাই আলোচনার জন্য নেওয়া হবে। অ্যাডমিরাল সব কমান্ডারকে সবসময় উচ্চ পর্যায়ের অভিযানে প্রস্তুতি বজায় রাখার নির্দেশ দিয়েছেন। নৌবাহিনী এডেন উপসাগরে তার কার্যক্রম পর্যালোচনা করবে, যেখানে তারা এই বছরের শুরুতে জলদস্যু এবং ড্রোন হামলার বিরুদ্ধে অনেক সাফল্য অর্জন করেছে। ভারতীয় বাহিনী বছরে 2 বার তার কমান্ডার সম্মেলন করে, যেখানে সব সিনিয়র অফিসার তাদের তথ্যাবলী উপস্থাপন করেন। কেজিতে পেঁয়াজের দাম কমলো 15 টাকা। প্রতি টন পেঁয়াজের সর্বনিম্ন রপ্তানি মূল্য $550 যে শর্ত তা প্রত্যাহার করেছে ভারত। পাশাপাশি রপ্তানির উপর আরোপ করা 40% শুল্ক অর্ধেকে নামিয়ে 20% করা হয়েছে। এদিকে এমন খবরে শনিবার দেশের খুচরা বাজারে নিত্য প্রয়োজনীয় এই পণ্যটির দাম কেজিতে 10 থেকে 15 টাকা কমেছে। আর এক সপ্তাহের মধ্যে দাম আরও কমবে বলে ব্যবসায়ীদের পক্ষ থেকে জানানো হয়েছে। সূত্র জানায় অভ্যন্তরীণ বাজারে দাম বেড়ে যাওয়ার কারণে ভারত একসময় পেঁয়াজের রপ্তানি পুরোপুরি বন্ধ করে দিয়েছিল। তবে চলতি বছরের মে মাসে রপ্তানির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে পেঁয়াজের সর্বনিম্ন রপ্তানি মূল্য $550 নির্ধারণ করে দেয়। এছাড়া দেশটির সরকার রপ্তানির উপর 40% শুল্ক আরোপ করে। এদিকে ভারতের এমন সিদ্ধান্তের খবরে দেশে প্রত্যেকটি স্থল বন্দরে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে, যার প্রভাব পড়েছে রাজধানীর খুচরা বাজারেও। একদিনের ব্যবধানে প্রতি কেজি আমদানি করা পেঁয়াজের দাম কেজিতে 10 থেকে 15 টাকা কমে 100 থেকে 105 টাকায় বিক্রি হচ্ছে, যা একদিন আগেও শুক্রবার 120 টাকায় বিক্রি হয়েছে। পাশাপাশি প্রতি কেজি দেশি পেঁয়াজ আগের মতো 110 থেকে 120 টাকা বিক্রি হচ্ছে। রাজধানীর সর্ববৃহৎ পাইকারি আড়ত শ্যামবাজারে পেঁয়াজ আমদানিকারক ও পাইকারি ব্যবসায়ী শঙ্কর চন্দ্র ঘোষ যুগান্তরকে বলেন, ভারত পেঁয়াজ রপ্তানিতে রপ্তানি মূল্য $550 যে শর্ত ছিল তা প্রত্যাহারের খবর আমরা পেয়েছি। পাশাপাশি শুল্ক কমানোর খবরও আমরা পেয়েছি। এখন দেখার বিষয় দেশটির ব্যবসায়ীরা প্রতি টন কত টাকায় আমাদের কাছে রপ্তানি মূল্য নেয়। সব বিবেচনায় আমরা সাড়া দেবো। তবে ইতিমধ্যে এই খবরে দেশে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে, আর কম দামের পেঁয়াজ দেশের বাজারে আসতে শুরু করলে সপ্তাহখানেকের মধ্যেই দাম আরও কমতে থাকবে। অন্যদিকে শনিবার হিলির স্থানীয় বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, ভারতের আমদানি করা নাসিক ও ইন্দোর পেঁয়াজ বিক্রি হচ্ছে 84 থেকে 86 টাকা, আর দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 95 থেকে 100 টাকা, যা এক সপ্তাহের ব্যবধানে কেজিতে 10 টাকা কমে বিক্রি হচ্ছে। ভারত বিশ্বের অন্যতম বৃহৎ পেঁয়াজ রপ্তানিকারী দেশ। বাংলাদেশ, মালয়েশিয়া, নেপাল ও সংযুক্ত আরব আমিরাত ভারতীয় পেঁয়াজের সবচেয়ে বড় ক্রেতা। তবে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য দেশেও রপ্তানি হয় ভারতীয় পেঁয়াজ। গত বছরের ডিসেম্বরে ভারত পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়ার পর থেকে দেশটির অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের দাম ধস নামে। তবে বিশ্ববাজারে হু হু করে বাড়ে দাম, যার প্রভাব বাংলাদেশের বাজারেও পড়ে। সেই সময় থেকে লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে দাম। সংসদ ভবনে ভাঙচুর, লুটপাট, খোয়া গেছে 90 লাখ টাকা। শেখ হাসিনার সরকারের পতনের দিন জাতীয় সংসদ ভবন ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এতে সংসদ ভবনের বিভিন্ন দাপ্তরিক ও ব্যক্তিগত আনুমানিক 90 লাখ টাকা হারিয়ে গেছে। এছাড়া সংসদ ভবনের বিভিন্ন কার্যালয়, অধিশালা ও শাখা থেকে বিভিন্ন ধরনের মালামাল
হারিয়ে গেছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পরিস্থিতিতে নিরাপত্তা জোরদার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য 3টি কমিটি গঠন করা হয়েছে। জাতীয় সংসদ ভবনের সার্বিক পরিস্থিতি অবহিতকরণ সম্পর্কিত সভায় এসব ক্ষয়ক্ষতির তথ্য উঠে আসে। জাতীয় সংসদ ভবনে 4 সেপ্টেম্বর ভারপ্রাপ্ত সচিব, অতিরিক্ত সচিব, কমিটির সাপোর্ট উইং জবনেসা করিমের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে। সভায় জাতীয় সংসদ ভবনে বিভিন্ন অনুবিভাগ প্রধানেরা নিজ নিজ বিভাগের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। তারা জরুরি ভিত্তিতে কিছু মেরামতের কাজ করানোর উপর গুরুত্ব আরোপ করেন। সবাই জানানো হয়, দাপ্তরিক ও ব্যক্তিগত আনুমানিক 90 লাখ টাকা হারিয়ে যায়। এই নগদ অর্থ ফেরতের লক্ষ্যে যথাযথ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সংসদ ভবনে বিভিন্ন কার্যালয়ে অধিশাখা ও শাখার হারানো ও ক্ষতিগ্রস্ত মালামালের তালিকা করে সংশ্লিষ্ট অনুবিভাগ প্রধানের কাছে দাখিল করার সিদ্ধান্ত হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ওই সভায় সংসদ ভবন, সংসদ সদস্য ভবন, মানিক মিয়া ও নাখালপাড়া পুরাতন এমপি হোস্টেল, মন্ত্রী হোস্টেল, সচিব হোস্টেল ও সংসদ ভবন আবাসিক এলাকার সার্বিক নিরাপত্তা জোরদার করা এবং এসব এলাকার ভাঙা, হারানো ও ক্ষতিগ্রস্ত মালামাল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে 3টি কমিটি গঠিত হয়। কমিটিগুলোকে ক্ষতিগ্রস্ত ও স্তূপকৃত মালামাল সরেজমিনে পরিদর্শন করা, শপথ কক্ষে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সবাই জাতীয় সংসদ ভবনে ক্ষতিগ্রস্ত কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার, ইন্টারনেট সংযোগ, টেলিফোন এক্সচেঞ্জ লাইন ও সেট জরুরি ভিত্তিতে মেরামত করার প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হয়। এ সভায় বিভিন্ন অনুবিভাগ প্রধান সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঢাকায় নেইমার লুদের ব্যস্ত সময় পার, কি আলোচনা হলো? যুক্তরাষ্ট্রের রাজস্ব দপ্তরের ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইমারের নেতৃত্বে দেশে একটি প্রতিনিধি দল ঢাকা সফর করেছে। প্রতিনিধি দলটি বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় যুক্ত থাকার বিষয়ে যুক্তরাষ্ট্রের আগ্রহের কথা জানিয়েছে। প্রতিনিধি দলের সফরের প্রথম দিনে কর্মযোগ্য খুব একটা ছিল না বললেই চলে, তবে সফরের দ্বিতীয় দিন আজ সকাল থেকে বেশ টাইট শিডিউলের মধ্য দিয়ে যেতে হয়েছে নেইমার লুদের। এদিন সকাল 9:30টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রথম সৌজন্য সাক্ষাৎ শুরু হয় পররাষ্ট্র দপ্তরের মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে। সেখানে কি নিয়ে আলোচনা হয়েছে সেটি নিয়ে গণমাধ্যমে কথা বলেনি কোনো পক্ষই। তবে সেই বৈঠকের একটি ছবি প্রকাশ করে ঢাকার মার্কিন দূতাবাস জানিয়েছে, বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, মানবাধিকার সমুন্নত রাখা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ। যুক্তরাষ্ট্র এরপর অর্থ বাণিজ্য উপদেষ্টা সালাউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। প্রতিনিধি দলটি সেখানে উপস্থিত ছিলেন। পররাষ্ট্র উপদেষ্টাও সাক্ষাৎ ছাড়া অর্থনৈতিক সহযোগিতা সংক্রান্ত একটি চুক্তির আয়োজন করা হয়। মূলত বাংলাদেশকে $20 কোটি বেশি উন্নয়ন সহযোগিতা দিচ্ছে যুক্তরাষ্ট্র। এই লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের সঙ্গে ইউনাইটেড স্টেট এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের USAID চুক্তি সই হয়েছে। অন্তর্বর্তী সরকারের জন্য অগ্রাধিকারের ভিত্তিতে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি সই হয়েছে। অনুষ্ঠান শেষে অর্থ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বাস্থ্য, সুশাসন, মানবিক ও অর্থনৈতিক সুযোগ সৃষ্টি এবং মানুষের ঘুরে দাঁড়ানোর সক্ষমতা বৃদ্ধিতে এই অর্থ কাজে লাগানো হবে। যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার হলো বাংলাদেশকে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে সহযোগিতা করা। চুক্তি ও সৌজন্য সাক্ষাৎ সংক্রান্ত আনুষ্ঠানিকতার পর অপেক্ষমান গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ ও যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সাহায্য সংস্থা USAID উপসহকারী প্রশাসক অঞ্জলি কাওয়ার। সালাউদ্দিন আহমেদ জানান, মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বিদেশ পাচার হওয়া অর্থ দেশে ফেরানোর বিষয়ে আলোচনা হয়েছে। প্রাথমিক আলোচনা হয়েছে, পরবর্তীতে আরও আলোচনা হবে। USAIDর অঞ্জলি কাওয়ার জানান, বাংলাদেশকে $20 কোটি বেশি উন্নয়ন সহযোগিতা দিচ্ছে যুক্তরাষ্ট্র। আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছি। এর আওতায় সরকারের অগ্রাধিকারের খাতে $200 মিলিয়ন সহায়তা দেওয়া হবে। যুক্তরাষ্ট্র অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে চায়। আমরা এখন চুক্তি অনুযায়ী কাজ করব। এই চুক্তি মূলত সরকারের অগ্রাধিকারমূলক কাজগুলো এগিয়ে নেওয়ার জন্য। পরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে তার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার উদ্দেশ্যে রওনা হন নেইমার নেতৃত্বাধীন দলটি। সেখানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস দেশ পুনর্গঠন, গুরুত্বপূর্ণ সংস্কার কর্মসূচি বাস্তবায়ন এবং পাচারের অর্থ ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছেন। প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের কাছে অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কারের রূপরেখা তুলে ধরেন। তিনি বলেন, তার সরকার দায়িত্ব গ্রহণের মাত্র কয়েক সপ্তাহের মধ্যে ভোট কারচুপি প্রতিরোধ, নির্বাচন কমিশন সংস্কার এবং বিচার বিভাগ, পুলিশ, জনপ্রশাসন, দুর্নীতি দমন কমিশন ও সংবিধান সংশোধনের লক্ষ্যে 6টি কমিশন গঠন করেছে। স্বৈরাচার সরকার ঘনিষ্ঠ দুর্নীতিবাজ ব্যক্তিদের মাধ্যমে আত্মসাৎ ও পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার ব্যাপারে সরকার অঙ্গীকারবদ্ধ বলে তিনি উল্লেখ করেন। অন্তর্বর্তী সরকারকে দুর্নীতির মতো বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, আমরা দুর্নীতির এক গভীর সমুদ্রে নিমজ্জিত ছিলাম। পরে আবার পদ্মায় আসেন প্রতিনিধি দলটি। সেখানে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিনের সঙ্গে মধ্যাহ্নভোজ সভায় অংশ নেন তারা। সব আনুষ্ঠানিকতা শেষ করে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন পররাষ্ট্র সচিব। তিনি প্রায়
সবগুলো বৈঠকে উপস্থিত ছিলেন। আর সব আলোচনা সম্পর্কে ওয়াকিবহাল পররাষ্ট্র সচিব জানান, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুততম সময়ের মধ্যে অর্থনৈতিক সংস্কারের বিষয়টি বিশেষ অগ্রাধিকারে রয়েছে। পরবর্তীতে পরিস্থিতিতে সংস্কার নিয়ে সরকারের ধারণা এবং যুক্তরাষ্ট্র কিভাবে এতে যুক্ত হতে পারে তা নিয়ে ঢাকা সফররত উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে সাধারণ আলোচনা হয়েছে। অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র সহযোগিতা করতে আগ্রহী জসিমউদ্দিন জানান, অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে যেসব পদক্ষেপ গ্রহণ করেছে সেগুলো বিষয়ে প্রতিনিধি দলকে জানানো হয়েছে। সরকারের সংস্কার পরিকল্পনা সম্পর্কে তারা জানতে চেয়েছে। দ্রুততম সময়ের মধ্যে অর্থনৈতিক সংস্কারের বিষয়টি এই সরকারের বিশেষ অগ্রাধিকার বলে তাদের জানানো হয়েছে। আর্থিক রাজস্ব খাতে সংস্কারের কথা বলা হয়েছে। এইসব বিষয়ে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, শ্রম, পরিবেশ, মানবাধিকার সুরক্ষা, রোহিঙ্গা সংকট সহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের অন্যতম সদস্য এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ঢাকায় আসার আগে দিল্লি সফর করেছেন। এই সফরে ভারত থেকে কোনো বার্তা নিয়ে এসেছেন কিনা জানতে চাইলে পররাষ্ট্র সচিব বলেন, এই বিষয়ে আজ কোনো আলোচনা হয়নি। বাংলাদেশে ভারতের হাই কমিশন আছে এবং ভারতে বাংলাদেশের হাই কমিশন আছে। আমরা যদি দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করতে চাই, এগুলো আমাদের জন্য প্ল্যাটফর্ম। নেইমানের নেতৃত্বাধীন মার্কিন প্রতিনিধি দলের সর্বশেষ আনুষ্ঠানিকতা ছিল বিকেলে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সঙ্গে বৈঠকে ম্যাক্রো ইকোনমি কিভাবে উন্নত করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। আলোচনা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, পাচারের অর্থ ফেরানো ও প্রবৃদ্ধি সহ নানা বিষয় উঠে আসে। আর্থিক খাত সংস্কারে যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে বলে গভর্নরকে আশ্বাস দিয়েছেন ব্রেইন নেইমান। অন্তর্বর্তী সরকার আনুষ্ঠানিকতার বাইরে ঢাকার মার্কিন দূতাবাসের আয়োজনে রাজধানীর এডওয়ার্ড এম কেনেডি সেন্টারের আলোচনা অংশ নেন যুক্তরাষ্ট্রের রাজস্ব দপ্তরের ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেইন নেইমার ও AUSAIDর উপসহকারী প্রশাসক অঞ্জলি কাওয়ার। সেখানে এইম্যান বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বাস করেন বাংলাদেশ সংস্কারগুলো বাস্তবায়নের জন্য প্রস্তুত, যদিও এর কিছু কিছু অত্যন্ত কঠিন, তবে এসব ক্ষেত্রে যে কোনো সহায়তা দিতে চায় যুক্তরাষ্ট্র। অঞ্জলি কাওয়ার বলেন, আমাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ের সাথে, কারণ আমরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাদের সঙ্গে বৈদেশিক মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয় পর্যন্ত কথা বলেছি। এইসব ক্ষেত্রে সরকারের বর্তমান অগ্রাধিকার কিভাবে মানিয়ে নেওয়া যায় তা বোঝার চেষ্টা করেছি। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।